আমি আর্মিতে জয়েন করি 1995 সালে। উনি আমার প্যারাশুটের মধ্যে ঢুকে গেছে। সো আমি চেষ্টা করেছি যে ল্যান্ডিং শকটা যেন আমি অ্যাবজর্ভ করতে পারি। সো পড়লাম, ও এসে আমার উপরে পড়লো, যার কারণে আমার বডির ডান পাশটা সেমি প্যারালাইজ বলতে পারেন। আই লস্ট দি কন্ট্রোল অফ মাই রাইট সাইড, রিবিল্ডিং মাই ক্যারিয়ার এগেন। অ্যাক্সিডেন্ট হয়েছে 2000 সালে। হাঁটাহাঁটি করার পরে একদিন সাহস করে একটু দৌড়ানো শুরু করলাম আর কি, হ্যাঁ, অল্প অল্প। তারপরে আমি সাইন্ড আপ ফর আ ফুল ডিস্টেন্স আয়রনম্যান রেস। প্রথম সুযোগ আসলো ট্রায়াথলন করার 2017 সালে ঢাকায় একটা রেস হয়েছিল, ঢাকা চ্যালেঞ্জ। সো সেই রেসটা পার্টিসিপেট করলাম সুন্দর করে শেষ করলাম। দেন আই ফেল্ট রিয়েলি কনফিডেন্ট যে না ঠিক আছে। সো বাংলাদেশে একটা আমাদের ফাইনেস্ট অ্যাডভেঞ্চার হচ্ছে যে আপনার বাংলা চ্যানেল সুইম হয়, অ্যান্ড এইটা মানে সবাই এটার মধ্যে যায় না, because the suffering and level ties in a different league altogether. Start small and stick to the goal. Doesn't matter. You don't have to be very ambitious. আপনার ওই গোলটাই আপনি যদি লং টার্ম ধরে রাখতে পারেন, you will see the outcome. 16 ঘন্টা 25 মিনিট লেগেছে আমার ফার্স্ট আয়রনম্যান রেস শেষ করতে। So I did my second Ironman race in 2022. আরেকটা রেস আছে যেটাকে বলে এক্স-ট্রাই বলে। সো ইমতিয়াজ ভাই, আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে আপনার ফার্স্ট যে প্যারাশুট জাম্প যখন আপনি, এটা তো ফার্স্ট ছিল না রাইট? অনেকগুলোর পরে হঠাৎ করে একদিন হয়েছে। সো ওই দিন আসলে কি ঘটেছিল? আচ্ছা, সো আমি আর্মিতে জয়েন করি 1995 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। আমি কমিশন লাভ করি 97-এ। তারপরে আমি সেনাবাহিনীতে, আর্মি কমান্ডো হচ্ছে এমন একটা স্পেশালাইজড ইউনিট যেটা আপনাকে ভলেন্টিয়ার করতে হয়। আর্মিতে সবাই ট্রেনিং করে, সবাই একটা জেনারেলাইজ ট্রেনিং হয়। সো সবাই আসলে ভলেন্টিয়ার করে না, প্লাস এটার সিলেকশনটাও একটু কষ্টসাধ্য। সো আই কোয়ালিফাইড, আই জয়েন্ড অ্যান্ড আই কমপ্লিটেড দি কমান্ডো ট্রেনিং, আই আর্ন মাই কমান্ডো ব্যাজ। পরবর্তীতে আমি যেটাকে বলেন জাম্প মাস্টার কোর্স, অর্থাৎ একটা স্পেশালাইজ প্যারাশুট ট্রেনিং, সেটার জন্য সিলেক্টেড হই। আমি ট্রেনিং চলাকালীন সময় একদিন যেটা হয়, অলমোস্ট প্রায় ট্রেনিংয়ের শেষ পর্যায়ে আমাদের প্রায় ওই ট্রেনিংয়ে অলমোস্ট প্রায় 30+ প্যারাশুট জাম্প করেছিলাম আমরা। সো একটা জাম্পের সময় আমার পরে যে জাম্প করেছিল ওই দিন অনেক বাতাস ছিল, ক্রসউইন্ড, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিক। হ্যাঁ, উল্টো দিক মানে পাশ থেকে বাতাস আসছে। সো আপনাকে বেশ কষ্টসাধ্য ছিল আর কি প্যারাশুট কন্ট্রোল করে জায়গা মতো ল্যান্ড করা। আমরা সবাই চেষ্টা করছি ল্যান্ড করতে। আমার পরে যিনি জাম্প করেছেন, ওনার প্যারাশুটে কন্ট্রোলিংয়ে কোনো একটা ঝামেলার কারণে, হ্যাঁ, অথবা উনি হয়তো খেয়াল করেনি বা বুঝতে পারেনি, উনি আমার প্যারাশুটের মধ্যে ঢুকে গেছেন। আমার প্যারাশুটটা ওনার গায়ের সাথে পেঁচিয়ে গেল, মানে মুহূর্তের মধ্যে, হ্যাঁ। এবং যার ফলে দুজনের প্যারাশুট একটা সময় গিয়ে ওনার প্যারাশুটটাও আমারটার সাথে পেঁচিয়ে গেল। সো দুইটা প্যারাশুট পেঁচিয়ে আমরা উপর থেকে প্রায় তখন মানে মাটির কাছাকাছি চলে আসছি, ল্যান্ড করবো কিছুক্ষণ পরে, মেবি 200 to 300 ফিট এরকম কোনো একটা স্টিল টু, হ্যাঁ, মানে হাই অল্টিটিউড তখন, বাট মাটির কাছে, মানে কনসিডারিং দ্যাট উই জাম্প ফ্রম 4000 ফিট। সো হ্যাঁ, অলমোস্ট অ্যাবাউট টু ল্যান্ড, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ল্যান্ড করবেন। সো প্যাচে যাওয়ার পরে আমরা পড়ে যাচ্ছি, হ্যাঁ, আমি আমার রিজার্ভ প্যারাশুট ছিল, আমি খোলার চেষ্টা করলাম, সেটাও খুলে নেই। অ্যান্ড দেন আই গট সি, আমি দেখছি মাটি আসছে আর কি, হ্যাঁ, হাই স্পিডে। সো আই ওয়াজ জাস্ট গেটিং রেডি ফর আ বিগ ইম্প্যাক্ট, হ্যাঁ। কারণ এমনি তো আমাদের ট্রেনিং দেওয়া হয় প্যারাশুট জাম্পে, এরকম অ্যাক্সিডেন্টের কথা আমরা জানি, হ্যাঁ, এবং এটার ড্রিলগুলো আমরা জানি যে কী করতে হবে। বাট আমি যখন এটার মধ্যে আমি চেষ্টা করেছি যে ড্রিলগুলো শিখেছি সবগুলাই করতে, বাট যেহেতু প্যারাশুট ছিল না, রিজার্ভ প্যারাশুটটা কাজ করেনি, সো অনেক জোরে মাটিতে পড়া ছাড়া আর কোনো গতি ছিল না। সো আমি চেষ্টা করেছি ল্যান্ডিং শকটা যেন আমি অ্যাবজর্ভ করতে পারি। সো পড়লাম, ও এসে আমার উপরে পড়লো। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পিঠের স্পাইন যেটা আছে ওখানে L3-4-5 তিনটা ভার্টিব্রা ভেঙে কলাপস করে গেছে। যেটা হচ্ছে যে ভার্টিব্রাগুলো ভেঙে আবার স্পাইনাল কর্ডের মধ্যে চলে গেছে। সো গিয়ে বেশ কিছু নার্ভ ছিঁড়ে গেছিল, যার কারণে আমার বডির ডান পাশটা সেমি প্যারালাইজ বলতে পারেন। আই লস্ট দি কন্ট্রোল অফ মাই রাইট সাইড। সো এই ইঞ্জুরির পরে আই ওয়াজ bedridden for almost more than 3 months, absolutely in the bed. I had a major surgery. তারপরে তখন বাংলাদেশে আপনার এইরকম ক্রিটিক্যাল সার্জারি
এর জন্য যে ইউজুয়ালি কি হয় যে হাড় ভেঙে গেলে আপনার প্লেট দিয়ে জোড়া দিই আমরা একটা সাপোর্ট, ওই টাইটানিয়াম প্লেটটা ছিল না। সো ডক্টরের কোনো অপশন ছিল না, উনি বলছেন যে ঠিক আছে তোমাকে ওয়েট করতে হবে। সো রিকভারি ওয়াজ লঙ্গার দেন ইউজুয়ালি প্লেট থাকলে এটা আপনার হয়তো একটা সাপোর্ট থাকে, যেটা কারণে হয়তো রিকভারি ফাস্টার হয়, ছিল না। সো আই হ্যাড টু ওয়েট ফর অলমোস্ট 3.5 months। তারপরে তো হাঁটা চলাও সম্ভব না একদম বিছানায়, তো ওইখান থেকে উঠে বিছানায় বসলাম প্রথমবার লাইক ফর 10-20 seconds। তারপরে আই কুড নট সিট, বিকজ ইউ লুজ লট অফ মাসল ইন ইউর ব্যাক, অনেক মাসল ওয়েস্টেজ হয়ে শুয়ে থাকতে। তারপর ওইখান থেকে প্রচুর ফিজিওথেরাপি, অনেক এক্সারসাইজ করে ওইখান থেকে হুইলচেয়ার থেকে ডাবল ক্রাচ, সিঙ্গেল ক্রাচ, তারপরে নিজের পায়ে দাঁড়াতে প্রায় 8-9 মাস লেগে গেছে। ইট ওয়াজ আ লং জার্নি। তখন আসলে একটাই ছিল যে আই হ্যাভ টু কাইন্ড অফ ফাইন্ড মাই ওয়ে টু get back on my feet. Just back on your feet. Back on my feet, মানে because that is critical. তখন আপনার মাথায় আসেনি যে আমি আবার দৌড়াবো বা মানে তখন I could sense that if somebody has some kind of physical disability, how difficult your life can be. কারণ বাংলাদেশে কোনো কিছুই ফিজিক্যালি ডিসেবলদের জন্য মাথায় রেখে তৈরি না। রাস্তাঘাট, সিঁড়ি, লিফট, গাড়ি, ভেরি ডিফিকাল্ট টু মুভ অ্যারাউন্ড, উইদাউট হেল্প অফ আদার্স। সো এটা আমার জন্য একটা বিরাট একটা মানে নতুনভাবে পৃথিবীকে দেখার একটা সুযোগ হয়েছিল, যে সো আই হ্যাড টু গেট ব্যাক অন মাই ফিট, যতটুকু সম্ভব টু বি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ ওয়েন ইউ আর ইন বেড ইউ আর ডিপেন্ডিং অন আদার্স ফর ইউর বেসিক থিংস, ভেরি বেসিক থিং। এটা ইট কাইন্ড অফ ইউ লুজ ইউর ডিগনিটি অ্যাট সাম পয়েন্ট। ওই জায়গাটা আমার ওয়াজ লাইক ভেরি মানে troubling for me. I had to get back on my feet. But the doctors did a fantastic job, especially যারা আমাকে ফিজিওথেরাপি করিয়েছিলেন দিনের পর দিন। Like I had 2 sessions, one in the morning, one in the evening, to speed things up. And it was difficult. Spinal cord injury, you cannot move your feet, leg. তারপর আস্তে আস্তে I could gain control. অনেকখানি স্ট্রেংথ ফেরত আসছে, বাট দেন দেয়ার ওয়াজ সাম পার্মানেন্ট ড্যামেজ, যেই কারণে আসলে আমার পক্ষে সেনাবাহিনীতে চাকরি করা সম্ভব হয়নি। আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ only 24 years old. ঠিক আছে, ফাইন, let me do something else in life. Because joining army and volunteering for the special forces, everything, it had a lot of initiative that I had, a passion that I had, which was kind of has driven me in that direction. So that was not something I could pursue anymore because of my physical limitation. তখন আমাকে মনে হচ্ছে না, ঠিক আছে, ফাইন, let me go out and try out something. So I left army at some point. Then I came out, I did my MBA, I started working outside, and then I started rebuilding my career again, second career at the age of 24. তারপরে I worked in advertising. Now I'm working with a technology company. So I'm in this industry for almost 20 years now. And full-time working for a company which is providing technology services to international brands and clients. So accident হয়েছে 2000 সালে। তারপরে একটা লম্বা সময় গেছে আমার physically to recuperate and settle down in the new life and rebuild the career, restart everything. At some point I also got married, and then settling down with the family, সব কিছু মিলায়। But আমি ছোটবেলা থেকে খেলাধুলা অনেক পছন্দ করতাম, সুইমিং, বাস্কেটবল, সাইক্লিং সবসময় করে আসছি। সো অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকাটা আমার পক্ষে ডিফিকাল্ট। আমার সবসময় ইচ্ছে ছিল যেটা আমি চেষ্টা করব আবার কোনো একটা সময়, বাট ডক্টরের অনেক মানে বাধা, নিষেধ ছিল, এটা করা যাবে না, এটা করা যাবে না। বাট যেটা হয় যে একটা জিনিস আমি সবসময় মনে করি যে মানে হিউম্যান মাইন্ড অ্যান্ড বডি আর ভেরি ইলাস্টিক। আপনি এটাকে কোথায় নিয়ে যেতে পারবেন, এটা আসলে আপনি যতদিন না ট্রাই করছেন আপনি এটা কখনো বুঝবেন না, হোয়াট ইজ ইউর লিমিট। সো আই নিউ সাম অফ ইট, আই ডিড মাই সেলফ। তখন আবার মনে হয় ঠিক আছে, ফাইন, লেট মি সি ইফ আই ক্যান স্টার্ট রানিং অ্যাগেন। আমি হাঁটাহাঁটি করতাম, করতাম, বাট যেটা হয় যে ব্যাক ইঞ্জুরিতে যেটা হয় যে ক্রনিক ব্যাক পেইন অ্যান্ড অনেক প্রবলেম ছিল আর কি, উইচ ওয়াজ আই ওয়াজ স্ট্রাগলিং উইথ। দেন আই ডিসাইড, ওকে ফাইন, আমি লেট মি আবার হাঁটা দিয়েই শুরু করি। এটা কবে থেকে? এটা অ্যারাউন্ড 2008-9 সালের দিকে। আবার শুরু করলাম, অ্যান্ড তারপরে হাঁটাহাঁটি করার পরে একদিন সাহস করে একটু দৌড়ানো শুরু করলাম আর কি। অল্প অল্প কয়েকশো মিটার দৌড়ালাম। বা যেটা হয় যে আমার যেহেতু আপনার বডি অ্যাডাপ্ট করতে সময় লাগে, সো আমার ইনিশিয়ালি কিন্তু বেশ স্ট্রাগল করতে হয়েছে। এবং আমার যেহেতু ওই স্পাইনাল কোর্ড ইঞ্জুরি ছিল, সো আমার ডান পায়ে কিছু পার্মানেন্ট নার্ভ ড্যামেজের কারণে রাইট লেগ এবং লেফট লেগের দুইটা ইকুয়ালি স্ট্রং না।
হ্যাঁ, সো এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এখনো, দ্যাট আই স্ট্রাগল আ লট, বিকজ আমার ডান পা ইকুয়ালি সাপোর্ট করে না আমার, বিকজ রানিং হাই ইম্প্যাক্ট স্পোর্ট, আপনি দৌড়াচ্ছেন লম্বা সময়, মানে প্রচুর প্রেশার পড়ে কিন্তু আপনার লিমসের উপরে। সো ইকুয়ালি সে যদি সাপোর্ট না করে, দেন ইউ স্ট্রাগল এট সাম পয়েন্ট, ইউ গেট ডিসকমফোর্টস আর দেয়ার। তো ওইগুলো তো ছিলই, বাট একটা সময় কি ওটাও আপনি দেখবেন যে ইউ আর এবল টু কোপ উইথ ইট, এই যে ব্যথা হচ্ছে এই হচ্ছে এগুলা। অ্যান্ড তারপরে আই থিঙ্ক 2010 থেকে স্টার্ট করলাম, মেবি অ্যারাউন্ড 2012 অথবা 13 সালে প্রথম একটা লং ডিস্টেন্স রেস দিলাম আর কি, ঢাকাতে 21 কিলোমিটার ছিল। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ আমার জন্য একটা বড় ব্যারিয়ার ব্রেক করা আর কি। তখন সাইক্লিংও শুরু করলাম, তো সাইক্লিং করতাম, দৌড়াতাম, সুইম করতাম। এইরকম একটা সময়ে আই কেম অ্যাক্রস দ্যাট দের ইজ আ রেস কল ট্রায়াথলন অর স্পোর্টস কল ট্রায়াথলন, যেখানে আপনি তিনটাই করবেন, যে সুইমিং করবেন, তারপরে সাইকেল চালাবেন, তারপরে দৌড়াবেন। এবং এটা বিভিন্ন ডিস্টেন্সের হয়, লাইক শর্ট ডিস্টেন্স আছে, যে আপনি 500 মিটার সাঁতার কাটলেন, 20 কিলোমিটার সাইকেল করলেন, 5 কিলোমিটার দৌড়ালেন, থেকে শুরু করে একদম লং ডিস্টেন্স, মানে যেটা বলে সিঙ্গেল ডে সবচেয়ে লম্বা দূরত্বের ট্রায়াথলন রেস, যেটা এটার মধ্যে ইউ হ্যাভ টু সুইম 3.8 কিলোমিটার, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সাইকেল 180 কিলোমিটার, অ্যান্ড দেন ইউ টু রান 42 কিলোমিটার। সো এইটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রায়াথলন। আর আমার মনে হয় ট্রায়াথলন সিমস লাইক খুব মানে দারুণ একটা স্পোর্ট হবে, যেহেতু আমি তিনটাই পছন্দ করি, তো আমি এইটা একটু চেষ্টা করি যে এটা করা যায় কিনা। তো প্রথম সুযোগ আসলো ট্রায়াথলন করার 2017 সালে ঢাকায় একটা রেস হয়েছিল, ঢাকা চ্যালেঞ্জ। সো সেই রেসটা পার্টিসিপেট করলাম, সুন্দর করে শেষ করলাম। দেন আই ফেল্ট রিয়েলি কনফিডেন্ট যে না ঠিক আছে, আমার মনে হয় এটা একটা করেই দেখি স্পোর্টসে। বাট স্বাভাবিকভাবে প্যারেন্টস কনসার্ন থাকে, না তোমার কি দরকার, এত প্রেশার দেওয়ার কি দরকার। আমি এটা আপনাকে বলতে যাচ্ছিলাম যে আপনি যে এই এটা তো এক ধরনের রিস্ক নেওয়া, রাইট? তখন কি আপনার একটু ভয় লাগছিল না যে কিছু একটা হয়ে যেতে পারে? না হতে পারে, বাট ওই যে বললাম যে আপনি মানে আমি এটা কিন্তু একদম জিরো থেকে স্টার্ট করেছি, এমন না যে আমি ঘুম থেকে উঠে একদিনই বলেছি আমি ট্রায়াথলন করবো। আমি স্টার্ট করেছি একদম শর্ট ডিস্টেন্স, 1 কিলোমিটার 2 কিলোমিটার দৌড় থেকে 2010-এ, অ্যান্ড আই ডিড মাই ফার্স্ট ট্রায়াথলন ইন 2017। সো অলমোস্ট 7 বছর নিয়েছি আমি নিজেকে ফিজিক্যালি একটা জায়গায় নিয়ে আসতে, এবং আমার নিজের সক্ষমতা বোঝার ব্যাপার আছে যে আমি কতটুকু করতে পারবো, কতটুকু আমি সাইকেল চালাতে পারি, কতটুকু দৌড়াতে পারি। সো ওই জায়গা থেকে আমার মনে হলো না ঠিক আছে, আমি এমন একটা জায়গায় আসছি যেখান থেকে আমি যদি একটা স্ট্রাকচার ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই, তাহলে হয়তো আমার জন্য এটা। আপনি কি কোনো ট্রেনার ছিল নাকি? সব ট্রেনার আসলে ছিল না। আমরা যেটা করেছি যে ফার্স্ট ট্রায়াথলন যে রেসটা করেছি নিজেই ট্রেনিং করেছি। সো অনলাইন ঘেটে অনেক যারা পার্টিসিপেট করেছে তাদের এরকম ওয়েবসাইটে তারা শেয়ার করেছে তাদের এক্সপিরিয়েন্স, কিরকম ট্রেনিং করেছে তারা। সো এগুলা দিয়েই মোটামুটি একটা জোড়াতালি দিয়ে একটা ট্রেনিং প্ল্যান করা। আর বাংলাদেশে তো ধরেন এই রেসের জন্য যেসব গিয়ার লাগে, সাইকেল, এগুলো কিছুই পাওয়া যায় না। সেগুলো আপনাকে বাইরে থেকে আনতে হয়, সোর্স করতে হয়, সময় লাগে, ইট গেটস ভেরি এক্সপেন্সিভ। ইটস অ্যান এক্সপেন্সিভ স্পোর্টস, বাট এগেন দেন মানে এই জিনিসটা আমার জন্য আরো বেশি জটিল, কারণ বাংলাদেশে এগুলো আসলে কিছুই পাওয়া যায় না। রানিং শু বলেন, সাইক্লিং গিয়ার বলেন, এনিথিং। সো এইগুলা জোগাড় করা, তো মোটামুটি একটা কিছু করে আমি বললাম ঠিক আছে ফাইন। তো আমি একটা প্রথম দেশের বাইরে রেস করলাম, ব্যাংকক ট্রায়াথলন হয়, ওইটা অলিম্পিক ডিস্টেন্স, এটা আপনার 1 কিলোমিটার সাঁতার ছিল, তারপরে অ্যারাউন্ড 40 কিলোমিটার সাইকেল ছিল, এবং 10 কিলো একটা দৌড় ছিল। তো ওইটা করার আমি ট্রেনিং করে ওইটা করলাম, করে এটা শেষ করতে পারলাম। সো ওইটা আমার জন্য একটা বড় টেস্ট ছিল নিজের জন্য, যে আমি এটা সাস্টেন করতে পারি কিনা। তারপরে দেখলাম না ঠিক আছে এটা সম্ভব। তারপরে আমি সাইন্ড আপ ফর আ ফুল ডিস্টেন্স আয়রনম্যান রেস, যেটা আমি আগে বলেছি যে ওখানে আপনাকে 3.8 কিলোমিটার আগে সাঁতার করতে হবে, 180 কিলোমিটার সাইকেল চালাতে হবে, তাহলে 42 কিলোমিটার দৌড়াতে হবে। পুরোটা শেষ করার জন্য আপনি সময় পাবেন 17 ঘন্টা। সো একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে যে আয়রনম্যানের মোটো, এটা বলেছে যে এনিথিং ইজ পসিবল। হ্যাঁ, সো এনিথিং ইজ পসিবল। হ্যাঁ, ইফ ইউ পুট ইউর মাইন্ড ইনটু ইট, ইউর বডি উইল ফলো। সো আমি ওইটা মাথায় রেখেই আমি বললাম ঠিক আছে ফাইন, লেটস টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, হ্যাঁ লেটস গো ফর ইট। তো ফার্স্ট রেস করলাম, ইট ওয়াজ টাফ, ইট ওয়াজ হার্ড। 17 ঘন্টা সময় ছিল, মানে আই ওয়াজ লিটারালি, মানে বডি অনেক আগে আমার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ফিজিক্যালি আই ওয়াজ এক্সস্টেড, আমার ইনজুরির কারণে বিভিন্ন রকম ডিসকমফোর্ট, পায়ে ব্যথা, পা চলছে না। হ্যাঁ, সো আমি শেষ করতে আমার লেগেছে 17 ঘন্টার মধ্যে
16 ঘন্টা 25 মিনিট লেগেছে আমার ফার্স্ট আয়রনম্যান রেস শেষ করতে। সো 16 ঘন্টা 25 মিনিট ধরে ইউ অন দ্য রেস ট্র্যাক, ইউ পুশিং ইউর সেলফ, ইউ আর ট্রাইং টু ফাইন্ড ইউর এভরি বিট অফ এনার্জি অ্যান্ড উইল পাওয়ার পুশ ইউ অ্যাক্রস দ্য ফিনিশ লাইন। আপনার সবার শেষে ছিল রানিংটা, হ্যাঁ রানটা সবার সো লাস্টে। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কি আপনার মনে হয়েছে যে না দিস ইজ ইট, আর পারছি না? হ্যাঁ না, আমার ধরেন মানে প্রতিটাই মানে 3.8 কিলোমিটার সুইম করে উঠার পরে লাইক বডি ছেড়ে দিয়েছে, তারপরে একটু এগেন বডিকে অ্যাডজাস্ট করা, যে সাইক্লিং এ বসা। আর আমরা রেসটা করেছিলাম মালয়েশিয়াতে, প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম, হাই হিউমিডিটি, বৃষ্টি হয়েছে এর মধ্যে, প্রচুর পাহাড়, প্রচুর ক্লাইম্ব। হ্যাঁ, অ্যান্ড আমরা তো সমতলের লোক, বাংলাদেশে ঢাকায় স্পেশালি, তো পাহাড়ে তো সাইকেল চালিয়ে অভ্যস্ত না। সো ইট ওয়াজ আ বিগ স্ট্রাগল। হ্যাঁ, তো যাই হোক ওটা শেষ করে দৌড় তো মানে তখন বডিতে আর মানে নাথিং লেফট, ইউর অন ইউর রিজার্ভ ট্যাঙ্ক আর কি। তো ঘড়ি দেখছি, ঘড়ি কাটা দৌড়ে চলছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ইট ওয়াজ অলমোস্ট মিড নাইট। রেসটাকে বেশি লোক নাই, সাম অফ দ্য ফিউ পিপল স্টিল লেফট ইন দ্য ট্র্যাক। গরমে আমার সামনে পড়ে গেল একজন, হিট স্ট্রোক হয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিচ্ছে। সো দের ইজ লট অফ প্রেশার দ্যাট না ঠিক আছে, অ্যান্ড লট অফ থিংস টু টেল ইউ টু সারেন্ডার অ্যান্ড গো হোম, যে এত কষ্ট করার তো দরকার নাই। হ্যাঁ, বাট সামথিং উইল পুশ ইউ, সেটা হচ্ছে যে ইটস ইজি টু সে নো অ্যান্ড গিভ আপ, ইটস ইজি। দেন আপনি রেস ট্র্যাক থেকে বের হয়ে গেলেন, রুমে গিয়ে রিল্যাক্স করলেন, খাওয়া দাওয়া করলেন, বাট you could have pushed a little bit more. Yeah. So with that, you have to bring out and fight in your mind that no, I can't finish, I will do it. And pain is there and you cannot surrender to the pain. Because you're exhausted. স্বাভাবিকভাবে একটা মানুষ আপনি চিন্তা করেন সারাদিন যে এই ডিস্টেন্সটা আপনি ক্রস করেন, it takes a toll on your body. তো যাই হোক, বাট last few kilometers were the hardest. মানে 30 কিলো রান করার পরে last 10 kilo was the hardest. And I was looking at the watch, the clock was ticking. So beshi shomoy nai ar ki. So jai hok, I made it on the finish line. I think that was one of the most I would say one of the feeling that you would get of something achieving something really hard. So amar jonno eta ekta birat turning point chilo, that any kind of disability manush থাকতেই পারে, discomfort থাকতেই পারে, there may be a lot of no's. Hey, don't do this, don't do that, you can't do it. But you can do it if you put your mind into it. So I trained for it, I gave my time, because when you're doing a 9 to 5 job and you have a family, you have a small child to take care, so ওই সময়টা বের করা কিন্তু ডিফিকাল্ট, যে কখন আপনি ট্রেন করবেন। কারণ একটা আয়রনম্যান রেস ইজ এ ভেরি ডিম্যান্ডিং রেস, ইট রিকোয়ার্স ইউ টু ট্রেন ফর at least minimum 8 to 9 hours and maximum maybe 16-17 hours in a week. So in a day you have to spend 7 দিনে আপনাকে more than 1 hour every day, and in the weekend maybe 2 to 3 hour 4 hour training আপনাকে দিতে হবে. How do you do it? So you have to মানে তখন আপনার লাইফ কিন্তু ডিসিপ্লিন আনতে হবে, যে সময় মতো আপনি ঘুমাতে হবে, ভোরবেলা উঠতে হবে। সবাই ঘুম থেকে ওঠার আগে আমার ট্রেনিং শেষ করতে হয়, then I have to also get ready, I have other things to do. So then I have to adjust myself, then I have to sacrifice my comfort. যে আপনি তখন ছুটির দিনে সবাই 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, আপনি ঠিকই ভোর 4টায় উঠে যাচ্ছেন, উঠে রেডি হয়ে ভোরবেলা 5টার মধ্যে বাসা থেকে বেরোচ্ছেন to do 100 kilometer cycling, to train for a race like that. So it is a lot of commitment, a lot of sacrifices, and also it also requires people যারা আসলে আপনার সাথে এই জার্নিতে পার্ট. So your family support is very critical. Your family needs to understand and has to support you. Otherwise একা একা এটা করা সম্ভব না. So I'm very lucky that my spouse has been very supportive, and she supported me all the way so that I could go and do the training and get it done. So it's very important. যে একা একা এগুলো আসলে সম্ভব না. You need to have people, likely minded people. You need to have other athletes in the community যারা একই ড্রিম পারসু করছে, একই ড্রিম, so all are chasing the same dream. তখন it's easier. Then you can share your ideas, you can talk about the sport, the struggle, and learn from each other. So it's very important. So first Ironman race হওয়ার পরে, then I felt that no, okay, fine, and I really enjoyed. আমার খুব মানে আছে না যে এই স্ট্রাগলটা আমি এনজয় করেছি, বিকজ রেসটা তো 16 ঘন্টা, বাট এই 16 ঘন্টার রেস শেষ করতে আপনাকে মাসের পর মাস ট্রেনিং করতে হয়েছে, হ্যাঁ, and that needs a lot of commitment. এবং সেটা শুধু মাসের পর মাস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার
কিছু চ্যালেঞ্জ ছিল মানে Yeah, আপনি না, জানতেন ওইটা তো যে ছিল, কোনো yeah, মোমেন্টে না, আপনার absolutely. যে কোনো কিছু Injury হতে পারে, aggravate করতে পারে, ওইটা ছিল, and I knew it. আরেকজন নর্মাল মানুষ যেভাবে জি, ভাবছে ট্রেনিং জি, করার সময় জি। আপনার ট্রেনিংটা হয়তো একটু ডিফারেন্ট ছিল অ্যাবসলিউটলি, এবং আমিও জানি যে আমার লিমিটেশন গুলো, যে কোন পয়েন্টটা আমি ক্রস করবো না, হ্যাঁ, বিকজ যখন আমরা ট্রেনিং করি তখন উই ট্রাই টু গিভ আওয়ার বেস্ট, সো দ্যাট রেস ডেতে ইউ ক্যান অলসো হ্যাভ দ্য বেস্ট আউটপুট ফ্রম দ্যাট ট্রেনিং। বাট ওই জায়গাগুলোতে আই নিড টু নো দ্যাট আমার ব্রেকিং পয়েন্টটা কোথায়, আমার পা, হ্যাঁ, অথবা আমার ব্যাক, লোয়ার ব্যাক উইল সে নো, তারপর আমি আগামী 3 দিন ট্রেনিং করতে পারবো না, হ্যাঁ, বিকজ আই মিন পেইনস। ওই পয়েন্টগুলো আই লার্ন দ্য হার্ড ওয়ে, যে আই ওয়েন্ট থ্রু দ্যাট। আমার এমনও ট্রেনিং এ আমার ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গেছে, I took another 2 months for me to get back to training. So এইগুলো লার্নিং, now I know that exactly, okay, this is a no go, এখানে I will not push beyond this, right? তারপরে I did 2019 I did a Ironman 70.3 বলে half distance race which I did in Bintan, Indonesia. তারপরে তো কোভিড হিট করলো, হ্যাঁ, 20-21, হ্যাঁ, সব বন্ধ, হ্যাঁ, বাট কোভিডের মধ্যে I really trained hard. So working from home, so there was a little bit more time available for me to train in the morning, because I'm a very early morning person. I usually wake up at 4:30 or 5 a.m. in the morning to start my day. আপনি ঘুমান কখন? আমি চেষ্টা করি 9:30 থেকে 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার। এটা বললাম যে আপনাকে লাইফে ডিসিপ্লিন আনতে হবে, অনেক কিছুকে না বলতে হবে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, লেট নাইট পার্টি করা, হ্যাঁ, দাওয়াতে যাওয়া, একটু আনসোশাল হতে হবে। বাট আমার মনে হয় যে আই গেট মোর আউট অফ দিস, ইট গিভস মি মোর জয় অ্যান্ড হ্যাপিনেস দেন এনিথিং এলস। I get to spend more time with my family, which is more important than anything else. So some sort of discipline is very much needed. So 2021 যেটা করলাম, আমি দেখলাম যে বাইরে রেসে আমার একটা রেজিস্টার করা ছিল, বাট দেন দ্য রেস গট পোস্টপোন্ড এন্ড পুশ ব্যাক। So you need something to stay motivated and keep your training on track. So বাংলাদেশে একটা one of the finest adventure হচ্ছে যে আপনার বাংলা চ্যানেল সুইম হয় টেকনাফ থেকে সেন্ট মার্টিন, it's almost 16.1 kilometer. So I trained for that race. So 16.1 kilometer race টা আপনার this is the of picture from the swim. আর এটা after I reached the finish line, that's my wife, she was very worried, because প্রায় সাগর খুবই রাফ ছিল, ভীষণ রাফ ছিল, ভীষণ, মানে we all struggled in the water, হ্যাঁ, আর ডিরেকশন কিপিং করা যাচ্ছে না, কিছু বোট ছিল ডিরেকশন কিপিং, ওগুলো ঢেউয়ের কারণে সরে যাচ্ছে ডানে বামে, আমি দেখতে পাচ্ছি না, সে আমাকে দেখতে পাচ্ছে না, মানে we were swimming blindly in the sea. It was tremendous struggle in the water within. So definitely people would get scared. যারা পারে বসে আছে সে তো সাগরের অবস্থা দেখছে, বাতাস দেখছে, হ্যাঁ, so they were very scared, but I was, it was a great moment যখন সেন্ট মার্টিন আইল্যান্ড দেখতে পেলাম টেকনাফ থেকে, we started swimming, and then I felt, okay, না, ঠিক আছে, I'm in the right track. But মাঝখানে I was also a bit lost সাগরে, before I could find another direction keeping boat, এবং আবার আমাকে ফেরত আসছে। পরে আমি যখন জিপিএস ট্র্যাকারে দেখলাম যে প্রায় 1 কিলোমিটার ডেভিয়েশন আছে আর কি আমার in the sea. So but it was tough, it was a hard race, but I finished it, successfully completed that. তাই হোক, 21 পরে তো আবার কোভিড থেকে আমরা মুক্তি পেলাম সবাই, আমার রেস আবার is back on schedule. So I did my second Ironman race in 2022. And I trained, তখন আমার একটা ফার্স্ট কোচ আসলো, আমি কোচ নিলাম আমার সেকেন্ড আয়রনম্যান রেসের জন্য। আচ্ছা। And it's a Bangladeshi athlete, so Rakib, he's a national cyclist champion, powerman duathlete. So he is my coach. So she আমাকে আরো স্ট্রাকচার্ড একটা ট্রেনিং এর মধ্যে নিয়ে গেল, and I saw the benefit out of it. And second Ironman race আমি আমার 2 ঘন্টা কমাই নিয়ে আসলাম আগের রেস থেকে। So I finished, 14 hours এ করলাম আমি second race. It was a hard race, but Malaysia তে আবার we went back to Malaysia. It was really hard, but I could see the outcome of a structured training. তারপরে and it gives you a lot of confidence, না, ঠিক আছে। And then in 2023 তে আমি দেখলাম যে a very মানে স্পেশাল রেস যেটা আসলে হয়, মানে আয়রনম্যান রেসটাও যেমন ট্রায়াথলন, ফুল ডিস্টেন্স ট্রায়াথলন,
তো এটাকে বলে ফুল লং ডিস্টেন্স ট্রায়াথলন রেস আর কি, পুরো দূরত্বটাকে। জি। আয়রনম্যান ইজ আ টাইপ অফ রেস or sort of a format of a race. এই একই ডিস্টেন্সের রেসটা আরেকটা রেস আছে যেটাকে বলে এক্সট্রাই বলে, এক্সট্রিম ট্রায়াথলন। এরা এটাকে আরেক লেভেল আপ করেছে আর কি, ইন টার্মস অফ ডিফিকাল্টি। আপ করেছে যে আপনার সুইমটা হতে হবে কোল্ড ওয়াটার সুইম, সাইকেলটা হতে হবে থ্রু দি মাউন্টেন, সো লট অফ এলিভেশন, এবং দৌড়টা হবে আপনার ট্রেইল রান ইন দি মাউন্টেন্স। সো কোনো কিছুই সমতলে নাই, সমতলে নাই, শুধু পানিটা সমতল, সমতলে বাট কোল্ড ওয়াটার সুইম। তো আই সাইন্ড আপ ফর দিস হিমালয়ান এক্সট্রাই, মানে আই স দ্যাট ট্রেইলার, আমার মনে হচ্ছে এইটা তো আমার করা লাগবে। হ্যাঁ, বাট ইট লুকস সো ডিফিকাল্ট, ইট লুকস সো হার্ড। সো আমার এই যে এইটা, আই রিয়েলি এনজয় দিস, যে এই যে স্ট্রাগলটা and to the journey, I really enjoy this whole journey. It's not just a race moment, but the preparation for the race, the uncertainties, and the struggle that you go through, and the challenges. Because extra-year challenge is totally different than a regular Ironman race. So extra-year race করলাম নেপালে, পোখারাতে হয়েছিল, মে মাসে করলাম। So race started at 4 AM in the morning, 4টার সময়। সো আপনাকে ভোর 2টার সময় উঠে রেডি হতে হলো, 3টার সময় গো টু দি স্টার্ট লাইন, ডিপোজিট ইউর বাইক, সেট আপ ইউর গিয়ার করে রেস ছিল 4টায়, ভোর 4টায়, একদম অন্ধকার। হ্যাঁ, আর নেপালে পোখারাতে একদম বরফ গোলা, ঠান্ডা পানি, ফিউয়া লেক আছে, নামটা ফিউয়া, ওই ফিউয়া লেকের মধ্যে হলো সাঁতার। 3.8 কিলোমিটার উঠে উই ওয়েন্ট ফর সাইক্লিং। এবং নেপালে দেখেছেন যে পাহাড়ের রাস্তা কি অবস্থা, আপনি উঠছেন তো উঠছেন, নামছেন তো নামছেন। হ্যাঁ, সো প্রায় টোটাল আমাদের ওই দিন 3300 মিটারের মতো এলিভেশন হয়েছিল, আপ অ্যান্ড ডাউন, আপ এলিভেশন। ইট ওয়াজ লাইক 160 কিলোমিটার অফ সাইক্লিং। প্রায় 8-8.5 ঘন্টা লেগেছে সাইকেল শেষ করতে। অ্যান্ড রাত্রের বেলা ঠান্ডা, আবার দিনের বেলা আপনার প্রচণ্ড গরম। হ্যাঁ, এবং ওই দিন প্রচণ্ড হিউমিডিটি ছিল। সো বাই দ্য টাইম সাইকেল থেকে নামলাম তখন দুপুর 3টা বাজে অলরেডি। গরম, ভীষণ গরম, বোঝা যাচ্ছিল যে একটু পরে বৃষ্টি আসবে। হ্যাঁ, আকাশ একটু কালো কালো মেঘ জমছে। সো রানটা হয়েছে, ওইটা আপনার ফিশ টেইল একটা মাউন্টেন আছে, ওইটার একটা ট্রেকিং হয় এখানে, মার্ডি হিমেল বলে। ওই ট্রেকিং এর রাস্তা দিয়েই আমাকে দৌড়াতে হয়েছে। সো পুরোটাই পাথর, দৌড়ানো নয়, উই আর বেসিক্যালি ইউ আর ট্রেকিং অল দ্য ওয়ে। এবং ওই ট্রেকটা ইউজুয়ালি মানুষ 3 দিনে করে। সো উই ডিড ইট ইন 1 night. So we went up to 3000 meter, took a U-turn and came back again. So আমার প্রায় 21 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে রেসটা শেষ করতে। সো পুরো সময় আপনাকে মানে ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়েক, ওয়াইড অ্যাওয়েক, অ্যালাইভ, অ্যাক্টিভ, হ্যাঁ, টু কিপ পুশিং। ওই রেসটা শেষ করার জন্য 27 ঘন্টা সময় দেয়। ইটস দ্যাট ডিফিকাল্ট। এবং যেটা বলছিলাম যে আকাশে মেঘ জমছে, তারপরে প্রচণ্ড থান্ডারস্টর্ম, মানে ভীষণ চারিদিকে আপনার, মানে ওইখানে পাহাড়ের মধ্যে অন্ধকার, আপনি ক্লাইম্বিং দ্য মাউন্টেন, থান্ডারস্টর্ম হচ্ছে, মানে সুরিয়াল একটা ব্যবস্থা। হ্যাঁ, তারপরে ঝড় শেষে যাওয়ার পরে ইট ওয়াজ এ ফুল মুন, অ্যান্ড অন্নপূর্ণা রেঞ্জ ইজ আন্ডার দি মানে গ্লোয়িং আন্ডার দি মুন লাইট, ফুল মুন, বিউটিফুল সিন, বিউটিফুল, অ্যান্ড দ্য স্টার্স ওয়ার আউট, কোনো লাইট নাই, অ্যান্ড ইটস মানে আউট অফ দিস ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। তখন আপনি ভুলে গেছেন যে দিস ইজ ওয়ার্থ ইট, ম্যান, দিস ইজ, এটা তো ভাই cannot buy this anywhere. You have to be in that place to see this. And then it was beautiful. And then I finished that race, and it was great. But এই race গুলো আবার like সবাই participate করে না. There were only 35 participants in the race. হ্যাঁ, মানে it is hard. Extra race পুরো ওয়ার্ল্ড থেকে। হ্যাঁ, this extra race গুলো আপনার ডিফিকাল্ট জায়গাগুলোতে হয়, very difficult places. And এটা মানে সবাই এটার মধ্যে যায় না, because the suffering and level ties in a different league altogether. But really enjoyed the experience. Then ওই 2023-তে আরেকটা আমি আয়রনম্যান করলাম মালয়েশিয়াতে, আবার থার্ড আয়রনম্যান রেস। এবার I had a real tough time. ডাবল টায়ার পাংচার হলো সাইকেলে, ডাবল, and it took me almost and you have to fix your own tire. আপনার টিউব বের করতে হবে, নতুন টিউব লাগাতে হবে, বাতাস দিতে হবে, to fix your own cycle থাকে না, you have to be self supported. ওকে, ওদের একটা মেকানিক থাকে যে বাইক, মোটর বাইক নিয়ে ঘুরে, বাট দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর হিম টু কাম টু ইউর প্লেস। সো ইউজুয়ালি যেটা করতে হয়, ইউ হ্যাভ টু ক্যারি স্পেয়ার টিউব, তারপর জাস্ট কিছু বাতাস দেওয়ার জন্য একটু স্মল পাম্পার অ্যান্ড স্টাফ। তো ডাবল পাংচার, মানে আমি সবচেয়ে ভয় পাই হচ্ছে ভাই পাংচার যেন না হয়। হ্যাঁ, অ্যান্ড আই টুয়াইস
সো ইট রিয়েলি মেসড আপ মাই রেস সো প্রায় 15 ঘন্টা 20 মিনিট লাগলো জাস্ট বিকজ অফ দ্যাট বাট আদার দ্যান দ্যাট ইট ওয়াজ এ গ্রেট রেস অ্যান্ড আপনার এক্সট্রাই সিরিজের আর ওয়ান অফ দি সো এক্সট্রাই সিরিজ দেওয়ার পরে যেটা মনে হয় না আই ওয়ান্ট টু ডু ফিউ মোর extra races. So এই বছর একটা I have signed up for another one. It's coming up in August. So এখন আমি like fully motivated and dedicated. Awesome. Best of luck for that. Thank you. So Imtiaz bhai, truly amazing and truly inspiring. আপনার তো আসলে যে আপস এন্ড ডাউনস এর এক্সপেরিয়েন্সটা একদম এক্সট্রিম লেভেলের আমি বলবো খুব কম মানুষেরই হয় এটা তো সেই জায়গা থেকে অনেকেই তো আছে যে হয়তো কারেন্টলি ভাবছে যে আই এম গন কারণ হয়তো কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি হয়ে গেছে কোনো না কোনো কারণে আবার অনেকে হয়তো আছে যে সুস্থ বাট এই ধরনের ম্যারাথন বা ট্রায়াথলন এগুলো ট্রাই করতে চায় তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা আমার মনে হচ্ছে লাইক আমি আমার মানে ভিউ টুয়ার্ড স্পোর্টস হচ্ছে দ্য সেম ওয়ে আই উড লুক এট মাই লাইফ যে দেয়ার উইল বি ডিফিকাল্টিজ দেয়ার উইল বি চ্যালেঞ্জেস বাট ইফ ইউ পুট ইউর মাইন্ড টু ইট then you can find a way out of it. It doesn't have to be sports, but it can be anything in life, any struggle in life, any challenge in life. যে আপনি চাইলে এটা থেকে একটা রাস্তা আপনি বের করতে পারবেন may not be the most desired outcome, but you can overcome the challenge. It can be a personal life হতে পারে, professional life হতে পারে. Same thing I would মানে ওইটাই আমার take back from the sports. আর বাংলাদেশে মানে আমাদেরও মানে অদ্ভুত একটা দেশ যেখানে স্পোর্টস সবসময় ডিসকারেজড হয় ছোটবেলা থেকেই বাচ্চাদের খেলবা না বাইরে যাবা না ধরবা না দৌড়াবা না গাছে উঠবা না সাঁতার কাটবা না এখন আরো বেশি ভিডিও গেমস এমন না তার থেকে বড় কথা যে এই যে আরবান লাইফস্টাইলে ইউজ টু একটা জেনারেশন মানে আমাদের প্যারেন্টসরা দে কেম ফ্রম আ রুরাল অর সেমি রুরাল ব্যাকগ্রাউন্ড ট্রু সো দে আর এক্সপোজ টু দি আউটডোর লাইফ আমরা বড় হয়েছি তখনও শহর আসলে এইরকম ডেন্সলি পপুলেটেড ছিল না ইন দি 80s এই অবস্থা ছিল না সো উই হ্যাড লট অফ আর আমি বড় হয়েছি বিভিন্ন আমার মাই ফাদার ওয়াজ ইন দি এয়ারফোর্স তো এই সুযোগে বিভিন্ন জায়গায় ওনার পোস্টিং হয়েছে আমি অনেক জায়গায় থাকার সুযোগ হয়েছে সো আমার জন্য এটা একটা বিরাট পাওয়া ছিল যে আই হ্যাড ওপেন ফিল্ডস টু প্লে সো এর পরের জেনারেশন যারা বড় হয়েছে ঢাকায় ওরা আসলে সব ঘরের ভিতরে বড় হয়েছে এন্ড দেয়ার চিলড্রেন আর জাস্ট লাইক দ্যাট দে আর নট এক্সপোজ টু স্পোর্টস এন্ড দে আর এফ্রেড অফ স্পোর্টস আর মানে পড়াশোনা জরুরি বাট পড়াশোনা doesn't build a character. Character is something that you learn from your surrounding through your experiences. So that is what I feel is missing in our life. And my suggestion will be that go and seek that. Find that challenge that will make you look at yourself and say, what am I doing? Am I in the right thing, doing the right thing, or am I in the right place, where I want to be? এবং অ্যাসপিরেশন এখনের মানুষের অ্যাসপিরেশনটাও ডিফারেন্ট আর কি এভরিথিং দে ওয়ান্ট ইট ইজি দে ওয়ান্ট ইট টু বি ডাউনলোডেড ফ্রি ইউটিউব দ্যাটস নট এভরিথিং ইন লাইফ দ্যার ইজ থিংস আদার থিংস ইন লাইফ দ্যাট ইউ নিড টু এক্সপিরিয়েন্স আদার দেন 10 seconds of social media fame and gain, right? So ওই জায়গাতে so I think there needs to be a big shift and people need to find their true self and sports is the best place. আমি আমার নিজের পার্সোনাল স্পোর্টস মানে প্যাশন পার্সু করার সাথে সাথে আই এম অ্যাক্টিভলি ইনভলভড ইন পাসিং ইট টু দ্য পিপল অ্যারাউন্ড মি আই এম ভেরি লাকি টু বি পার্ট অফ ওয়ান অফ দ্য লার্জেস্ট সোশ্যাল মিডিয়া বেসড community called BD Runners. This group has made a social revolution in Bangladesh, especially when it comes to running. Running আপনি দেখবেন এখন হাতিঝিল regularly closed off for running events. 300 feet is closed off for running event. সারা দেশে running event হচ্ছে এবং the rise of the runners is also মানে it's a silent revolution that is taking place যেখানে আসলে the people who are responsible for the well-being of the nation cannot take credit for it. So I think this is a positive change that is happening, which we will benefit in 5 to 6 years or 10 years down the road. 5-6 বছর আগেও একটা রানিং ইভেন্টে 200-300 বেশি লোক হতো না এখন 6,000-7,000 people register and come and run যেটা আপনার বঙ্গবন্ধু ম্যারাথন হলো বাট এটা আজকে এটা করতে পারছে বিকজ দিস রেভলিউশন স্টার্টেড 10 years back and it has been gaining momentum and একটা জায়গায় আসছে যেটা
people are seeing the outcome. এবং parents are running, their children are running, their spouses are running. So it's a big change. এবং people are reclaiming the streets in a positive way. True. So I'm very much actively part of it in sharing the experience, helping others to pick it up, encouraging others. I'm also part of a community called BD Triathlons. We are using social media to pass this message to others, to connect with others, and also to encourage others. So these are both a social media based community. Plus I'm also a member of BD Cyclists. I train with their cycling team called Team BDC. I participate in cycling races. National level I participate করেছি in past few years. Maybe the oldest cyclist around, but again it doesn't matter. So ওই জায়গা থেকে I think sports can bring positive changes, and you don't need to be a triathlete, you don't need to be an Ironman to prove anything. You can do your 5-kilometer run to prove it to yourself. Start small and build on it. Just like you would একটা বিল্ডিং বানানোর মতো সলিড ফাউন্ডেশন থাকলে দেন আপনি এটাকে হয়তো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। সো ফাউন্ডেশনটা হচ্ছে অ্যাবাউট your mind, your body, putting them together, finding your small little challenge, going out and overcoming it. So ওই জায়গা থেকে start small and stick to the goal. Doesn't matter. You don't have to be very ambitious. আপনার ওই গোলটাই আপনি যদি লং টার্ম ধরে রাখতে পারেন, you will see the outcome. So I think commitment, discipline, and going out and finding yourself is most important. Awesome. So thank you, Imtiaz. Thanks for sharing your Yeah, insights with thank you. us. Thank you. So দেখা হবে ইমতিয়াজ ভাই আবার। অবশ্যই। আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। Thank you. হোপফুলি ফিউচারে আপনার থেকে এই রিলেটেড কোনো যদি অ্যাসপিরেশন আসে আপনার থেকে হয়তো সাজেশন পাবো। Absolutely. We'll come back to you. Yeah, thank you. So thank you. Yeah, thank you for inviting me. It was a great pleasure and experience for me. Thank you. Yeah, thank you.